এটিএন নিউজ দেখছেন সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ এবং আমি শামসুল আরেফিন। শুরুতে জানিয়ে দেব নিউজ আওয়ারের প্রধান প্রধান শিরোনামগুলো। কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা, শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বললেন প্রধান বিচারপতি। সড়ক ও রেলপথ অবরোধে ব্যাপক দুর্ভোগ, আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে চীন, জানালেন প্রেসিডেন্ট শি জিনপিং। রপ্তানির তথ্যে গরমিল, অর্থ পাচার হয়েছে কিনা খতিয়ে দেখার তাগিদ। Sponsored by Abiba Finance Limited. নিউজ আওয়ারের প্রধান প্রধান শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত সংবাদ। আগামী 1 মাস সরকারি চাকরিতে কোটা নয়, মেধার ভিত্তিতেই নিয়োগ হবে। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ে আজ 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এর ফলে কোটা বাতিল করে 2018 সালের পরিপত্রটির কার্যকারিতা বজায় থাকবে। হাইকোর্টের রায় দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে জানিয়ে প্রধান বিচারপতি আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যেতে বলেছেন। এ বিষয়ে পরবর্তী শুনানি আগামী 7 আগস্ট। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনি 30%, নারী 10%, পশ্চাৎপদ জেলাগুলোর জন্য 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% এবং প্রতিবন্ধী 1% সহ সব মিলিয়ে শতকরা 56% কোটা পদ্ধতি চালু ছিল। কিন্তু সরকারি চাকরিতে কোটা বাতিলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর একটি পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাতে বলা হয় নবম গ্রেড বা প্রথম শ্রেণী এবং 10ম থেকে 13তম গ্রেড বা দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। বাতিল করা হয় 56% কোটা। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওহিদুল ইসলাম তুষার সহ মুক্তিযোদ্ধার 7 সন্তান। গত 5 জুন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ওই পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন। এর ফলে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয়। হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন গত 4 জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। সেদিন আপিল বিভাগ কোনো আদেশ না দিয়ে হাইকোর্টের রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলের অনুমতি চেয়ে আবেদন করতে বলেন। এ অবস্থায় কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নতুন করে আবেদন করেন। ওই 2 শিক্ষার্থী ও রাষ্ট্রপক্ষের করা আবেদনের উপর শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না। এখন 18 সাল থেকে বাতিল যেভাবে ছিল বাতিল থাকবে। প্রধান বিচারপতি বলেন, শিক্ষার্থীরা কোটা নিয়ে ভুল আন্দোলন করছে। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে বলেন। প্রধান বিচারপতি মহোদয় বলছেন যে ওনাদেরকে বলছেন যে আপনারা ক্লাসে ফিরে যান। কোমলমতি ছাত্রদেরকে বলছেন যে আশা প্রকাশ করছেন যে তাদের যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রধানরা, বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তার ভিসি মহোদয়রা, প্রক্টর মহোদয়রা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের প্রধানগণ, তারা তাদের ছাত্রদেরকে ক্লাসে নিয়ে যাবেন, বোঝাবেন। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে 5 ভাগের বেশি কোটা রাখা যাবে না, এমন দাবি নিয়ে আন্দোলনে আজ পুরো রাজধানী ছিল অবরুদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বলছেন, আদালতের সঙ্গে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। কোটা সমস্যার চূড়ান্ত সমাধানের সরকারের নির্বাহী বিভাগের কাছেই দাবি তাদের। সকাল 10টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকে। ঘণ্টাখানেক পর তারা মিছিল নিয়ে মধুর ক্যান্টিন, মঞ্চ চত্বর ও কয়েকটি আবাসিক হল ঘুরে টিএসসির দিকে এগিয়ে যায়। এ সময় ছাত্রলীগ মধুর ক্যান্টিনে অবস্থান নেয়।
দুপুর 12টার কিছু আগে মিছিলটি শাহবাগে পৌঁছায়। প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুটা আটকানোর চেষ্টা করলেও একটি অংশ বাধা পেরিয়েই সামনের দিকে এগিয়ে যায়। অন্য অংশ শাহবাগে অবস্থান নিয়ে দাবির পক্ষে স্লোগান দিতে থাকে। এ সময় জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমার এক বন্ধু যে বাণিজ্য বিভাগে প্রথম হয়েছে, সে কিন্তু মুক্তিযোদ্ধার কোটা কিন্তু তার রয়েছে, কিন্তু তারপরও সে তার মেধার লড়াই দেখাতে কিন্তু সে মুক্তিযোদ্ধার কোটাতে অ্যাপ্লাই করেনি। শুধুমাত্র অনগ্রসর এবং প্রতিবন্ধীদের জন্য কিছু কোটা থাকতে পারে, এছাড়া সব ক্ষেত্রে কোটা প্রথা বাতিল করতে হবে। এর কিছুক্ষণ পর উচ্চ আদালতের আদেশের খবর পৌঁছায়। প্রথমে 1 ঘন্টা পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এমনটি জানানো হলেও পরে সিদ্ধান্ত হয় চলবে আন্দোলন। রোদ গরম উপেক্ষা করেই চলতে থাকে প্রতিবাদী গান, কবিতা ও স্লোগান। দুপুরের দিকে সারা দেশে আন্দোলন পরিস্থিতি তুলে ধরে সংক্ষিপ্ত ব্রিফ করা হয়। ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তার সাথে রাজশাহী কলেজ, ঢাকা রাজশাহী মহাসড়ক রেলপথ বন্ধ করে দিয়েছে। আন্দোলনকারীদের একটি অংশ বাংলা মোটর, কারণ বাজার এবং ফার্মগেটে সকাল থেকে অবস্থান নিয়ে বাংলা ব্লকেট অব্যাহত রাখে। ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ আরেকটি অংশ সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবস্থান নিয়ে সেখানকার যান চলাচল বন্ধ করে দেয়। অন্যদিকে আগারগাঁও এলাকা অবরোধ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান এলাকায় অবস্থান নিয়ে দাবির পক্ষে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। মনিরুল ইসলাম ইন্টু, এটি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারী সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে অবস্থান নিয়েছেন রাজধানীর শাহবাগে। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, আমরা জানি সকাল সন্ধ্যা যে অবরোধ ছিল সেটি এখনো চলমান রয়েছে এবং সন্ধ্যা 7টার সময় পরবর্তী কর্মসূচি তারা জানাবেন বলছেন, এবং নির্বাহী বিভাগের যে হস্তক্ষেপ তারা কামনা করছেন সেটিও তারা জোরালোভাবে বলছেন। আপনি তো সেখানে আছেন, সরেজমিনে কি দেখছেন এবং কি জানাচ্ছেন তারা? ধন্যবাদ আপনাকে। পূর্ব নির্ধারিত বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে বাংলা ব্লকের যে কর্মসূচিটি রয়েছে কোটা বিরোধী শিক্ষার্থীদের, সেটি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। বলা যায় যে আজকে প্রায় সকাল 10টা থেকে এই আন্দোলনের আজকের দিনের মতো শুরু হয়, যেটি প্রায় 9 দিন আগেই শুরু হয়েছিল। ধীরে ধীরে তা আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগে তেজগাঁ কলেজ এবং ফার্মগেট, বাংলা মোটর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগের এই মূল জায়গাটিতে এসে জড়ো হয়েছেন। বলা যায় যে অনেকটা যে শাহবাগ শহর, ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে কোটা বিরোধী শিক্ষার্থীদের এই অবস্থান, অবরুদ্ধ অবস্থার কারণে প্রায় ঢাকা শহর অনেকটাই স্থবির হয়ে পড়ে, যার কারণে অনেকেই বেশ খানিকটা ভোগান্তিতে পড়েন। তারপরও কোটা বিরোধী শিক্ষার্থীরা বলছেন সন্ধ্যা 7টার দিকে তারা আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলন করবেন, এই উদ্দেশ্যে যে আজকে তাদের দাবি দেওয়ার সঙ্গে কিছুটা হলেও আদালতের একটি আদেশ দিয়েছে যে 1 মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছিলেন তারা 2018 সালের পরিপত্রের বিপরীতে কিছুদিন আগে যে একটি সিদ্ধান্ত হাইকোর্ট থেকে বা উচ্চ আদালত থেকে দেওয়া হয়েছিল, সে জায়গায় যে আপিল বিভাগ আজকে একটি সিদ্ধান্ত দেয়, সেটির সঙ্গে আন্দোলনকারীদের দাবি যে এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তারা চাচ্ছেন যে কোটা সমস্যার একটি স্থায়ী সমাধান, যে এটি সম্পূর্ণ বা সমাধান না হওয়া পর্যন্ত রাজপথে তাদের আন্দোলন চলতে থাকবে। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। জি আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। তিনি সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কি বলছেন, এখনো তারা অবস্থান করছেন, সেই বিষয়ে বিস্তারিত তিনি জানাচ্ছিলেন আমাদেরকে। কোটা বিরোধী যে আন্দোলন সেটি আসলে সারা দেশেই চলছে। আমরা শাহবাগ থেকে আমাদের সহকর্মীর মাধ্যমে জানছিলাম যে কি অবস্থা সেখানে। চট্টগ্রামেও কিন্তু ব্লকেট চলছে, যেটাকে বাংলা ব্লকেট বলছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম থেকে মনিরুল ইসলাম পারভেজ তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের চট্টগ্রাম প্রতিনিধি। তার সঙ্গে কথা বলতে চাই। মনিরুল ইসলাম পারভেজ, আমরা কিছুক্ষণ আগেও আপনার সঙ্গে কথা বলেছিলাম যে ওখানে ব্লকেড চলছে, সেই ব্যাপারটা একটু জানাবেন কিনা, যে আসলে কোনো ধরনের শিথিলতা দেখছেন নাকি আন্দোলন জোরালোভাবেই চলছে? চট্টগ্রামে সকালে 10টা থেকে আমরা দেখেছি প্রথমে রেলপথ অবরোধ করেছিল শিক্ষার্থীরা,
এবং ওনাদের একটাই দাবি, ওনারা মেধার ভিত্তিতে ওনারা নিয়োগ চায়। যে কোটা যে পদ্ধতিটি চালু করা হয়েছে বাংলাদেশ সরকারের সময়, তারা এই যে 36% এভাবে করে এক একজন এক এক রকম কথা বলছে, অবশ্য সেটাকে একদম কমিয়ে এক দফা এক দাবিতে ওনারা আসছেন এবং ওনারা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেখিয়ে যে দাবিটি করছেন, অর্থাৎ ওনাদের নাতিপুতিদের যাতে যে সুবিধাটা দেওয়া হচ্ছে সেটিতে দেওয়া না হয়, সেটা একটু কমিয়ে মেধার ভিত্তিতে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়। তাদের এই দাবিতে তাদের আন্দোলনের চট্টগ্রামে সকালে প্রথমে 10টা থেকে রেলপথ অবরোধ ছিল, এরপরে 2 ঘন্টা পরে এসে এই টাকাবাস মোড়ে এই সড়কটি অবরোধ করা হয়, যার ফলে চতুর্দিক থেকে নগরীতে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টে ওনাদের অবরোধের ফলে সবগুলো জায়গায় মূলত কার্যত সমস্ত গাড়ি অচল হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম থেকে বন্দরের দিকে কোনো গাড়ি বেরোতে পারছে না এবং এই ফ্লাইওভার দিয়ে যে গাড়িগুলো চলাচল সবগুলো গাড়ি এখানে এসে যে জাম হয়ে রয়েছে এবং শহরের মধ্যে যে গাড়িগুলো চলে মূলত সমস্ত কিছুই অচল অবস্থার মধ্যে রয়েছে। এবং চট্টগ্রামের এখন যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা, ওনারা এক দফা এক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং ওনারা বলেছেন যে এই দাবিটি ওনারা চলমান রাখবেন। তো সব মিলে কার্যত বিভিন্ন জায়গায় চট্টগ্রাম শহর ছাড়াও অনেকগুলো জায়গায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং তারা ছাত্রদের আন্দোলনের এক দফা এক দাবিতে রয়েছেন। তারা বলছেন এটা সরকারভাবে সুনির্দিষ্টভাবে যে আগের যে কোটা প্রথা সেটি যাতে অবশ্যই বাতিল করতে হয় এবং সেভাবে তারা এই মনিরুল ইসলাম পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। কোটা আন্দোলন যেটা চলছে সেটার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদের জানাবো। চট্টগ্রামের খবর জানলাম, এবার রাজধানী ঢাকার একটু পরিস্থিতিটাকে একটু দেখে আসি। কোটা বিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকেটে ভয়াবহ যানজট ছিল আজ রাজধানী জুড়ে। এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় যাত্রীদের। প্রচন্ড রোদে দুর্ভোগ ছিল সীমাহীন। তাওহিদ সরোজ জানাচ্ছেন বিস্তারিত। আগের দিনের ঘোষণা অনুযায়ী বুধবার সকাল থেকে শুরু হয় চাকরিতে কোটা বিরোধীদের বাংলা ব্লকেট। এরপরে সড়কের যান চলাচলের গতি কমতে থাকে। রাজধানীর প্রধান প্রায় সব সড়কেই সৃষ্টি হয় যানজট। এ অবস্থা ছিল দুপুর 12টায় রাজধানীর মহাখালী ফ্লাইওভারের উপরে। এক পাশে তীব্র যানজট, অন্য পাশে যানশূন্য। নিচের সড়কে তখন ছিল বাংলা ব্লকেট। এমন পরিস্থিতিতে আটকে থাকেন সাধারণ মানুষ। প্রচন্ড রোদে ঘন্টার পর ঘন্টা থেমে থাকা, অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এরই মধ্যে ফ্লাইওভারের সড়ক বিভাজক টপকানোর নানা চেষ্টা। অনেক জানতো আমরা তো গ্যাস লইতে সমস্যা, গাড়ি জমা তো আমরা মালিকের কাছে কিছু কম টম নিব না, এই জন্য আমরা পাম্পে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে আমাদের গ্যাস লইতে। ঠিক আছে, এখন আমরা বাধ্যতামূলক আমাদের পেটের দায়ে আমরা গাড়ি এইভাবে পার করতেছি। একে গেল জমার প্যারা, আর এগুলো গ্যাসের প্যারা। এখন যদি এই এনতে যদি না ছুটি গ্যাসে লইতে পারব না। কোটার জন্য ছাত্ররা আন্দোলন করতেছে, এখন এই কারণে গাড়িগুলো সব বন্ধ। আমরা এখন ঢুকতে পারছি না, আধা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় রয়েছি। এখন বাধ্য হয়ে মোটরসাইকেল উপর দিয়ে উঠে নিয়ে যাচ্ছি। বহু সময় অপেক্ষায় অতিষ্ঠ সাধারণ মানুষ। ব্যক্তিগত গাড়ি থেকে গণপরিবহনের চালক ক্ষুব্ধ সবাই। পরশুদিনকার আগারগা বন্ধ করছে, 4 ঘন্টা বন্ধ ছিলাম, 4 ঘন্টা গাড়ি চালাইতে পারি না মামা। আমরা তো দৈনিক রোজানি রোজ খাই। আজকেও সেই একই অবস্থায় যে 1.5 ঘন্টা হয়েছে, এই পর্যন্ত আইছি। 1.5 ঘন্টা কবে যে যাবো তা জানি না। চাঙ্কার পুল থেকে এই পর্যন্ত আসছি ভাই, 3.5 ঘন্টা লাগিয়ে গেছে। রাস্তায় এত জ্যাম, এত রোদ্রের ভিতরে ভাই আমরা কোন দিকে যাবো? আমরা তো দিন আই না দিন খাই, এরকম তো না কুটিপতি ভাই, বুঝছেন? ব্যবসা করে খাইতেছি। এখন দেখা গেছে এদিকে তেনে জামু উত্তরা, চাঙ্কার পুল থেকে লাগবে আরো 3 ঘন্টা। ভুক্তভোগীদের হতাশা, আন্দোলন যার হোক আর যে কারণেই হোক, দুর্ভোগ কেন সাধারণ মানুষের। তাহিদ সরোজ, এটিএন নিউজ, ঢাকা। সর্বোচ্চ আদালতের আদেশের পরও সড়ক অবরোধ করে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত বলে মনে করেন তারা। বুধবার দুপুরে সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। তারপরও সড়ক থেকে অবরোধ উঠিয়ে নেয়নি কোটার সংস্কার দাবিতে আন্দোলনকারীরা, যা ভোগান্তি বাড়িয়েছে মানুষের। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন আদালতের সঙ্গে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তারা সরকারের কাছে সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন। আমরা নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করছি, সুতরাং নির্বাহী বিভাগ যতক্ষণ না পর্যন্ত একটি কমিশন গঠনের আশ্বাস দেন এবং যৌক্তিক এবং বৈষম্যমূলক কোটাগুলোর যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে কোটা প্রথার একটি পুনর্গঠন করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে। মেধাভিত্তিক রাষ্ট্র করতে চান তাহলে এই কোটা ব্যবস্থাকে শেষ করে দিয়ে সংস্কার করে যৌক্তিকভাবে আপনার এই দেশের আবার পুনর্জন্ম ঘটাতে হবে। এই পুনর্জন্ম ঘটানোর জন্য তখন 9 মাস গিয়েছিল, এখন হয়তো 9 সপ্তাহ যেতে পারে।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মনে করেন, সর্বোচ্চ আদালতের এই স্থিতাবস্থা জারির পর ছাত্রদের আন্দোলনে থাকার আর কোনো যৌক্তিকতা নেই। যেহেতু আদালত ইতিমধ্যে একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন, আপনারা সবাই রাস্তা ছেড়ে মানুষ জনদুর্ভোগটা আপনারা করবেন না, জনদুর্ভোগ সৃষ্টি করবেন না, কারণ জনদুর্ভোগ সৃষ্টি করলে মানুষের সমস্যা হয়, তখন কিন্তু রাষ্ট্রকেও দেখতে হয়। এই কথাগুলো বিবেচনা করে আপনারা অবশ্যই আপনাদের আন্দোলনটা তুলে প্রত্যাহার করেন। অন্যদিকে আন্দোলনের বিরোধিতাকারী সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ বলছে, আদালতের এই স্থিতাদেশ এক অর্থে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের এগিয়ে দিয়েছে। এরপরও তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন তারা। এরা আসলে কি চায়? এদের মনে করেন যে কিছু ছেলেপেলের কথায় পুরো রাষ্ট্রকে জিম্মি অবস্থায়, আজকে মানুষগুলোর কি অবস্থা, একটা লোক হসপিটালে যাবে সে যেতে পারছে না, একটা ডাক্তার হসপিটালে যাবে যেতে পারছে না, এরা ভবিষ্যতে কি দিবে, একটা রাষ্ট্রকে কি দিবে? আসলে আমি এটার কোনো যৌক্তিকতা আমি আসলে খুঁজে পাই না। আর এক্ষেত্রে সরকারের যে ভূমিকা, আসলে আমি মনে করি প্রশ্নবিদ্ধ ভূমিকা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। অবরোধে পড়ে হেঁটে সংসদ ভবনে গেলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করে এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই কূটনীতিক। 2021 সাল থেকে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা চার্লস ঢাকা ছাড়বেন এ মাসেই। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য রওনা দেন তিনি। কোটা সংস্কার আন্দোলনকারীদের অবরোধের কারণে তাঁর গাড়ি এক্সপ্রেসওয়েতে আটকা পড়ে। পরে খানিক পথ হেঁটে এবং খানিকটা সিএনজি অটোরিকশায় করে সংসদ ভবনে পৌঁছান তিনি। দর্শক, কোটা সংস্কার আন্দোলনের আরো খবর থাকছে সংবাদের পরের অংশে, দেখার আমন্ত্রণ রইল। আমরা এখন অন্য প্রসঙ্গ যাব। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে খবর জানাবো আপনাদেরকে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীন সহায়তা করবে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দিয়েছেন। এছাড়া বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ঋণ সহায়তা দেবার ঘোষণা দিয়েছেন তিনি। এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। রেজন ফয়জের রিপোর্টে বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে বুধবার সেদেশের সময় বিকেলে গ্রেট হল অব দ্য পিপলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই নেতা। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যেন দ্রুত মিয়ানমারে ফিরে যায় সে ব্যাপারে চীন সহায়তা করবে বলে জানান চীনের প্রেসিডেন্ট। একই সাথে পায়রা বন্দর সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ঋণ সহায়তার আশ্বাস দেন শি জিনপিং। এর আগে সকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করতে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী। এই সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এই সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শেখ হাসিনা সালাম গ্রহণ করেন। গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা এবং লি কিয়াং। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এছাড়াও চীনের প্রধানমন্ত্রীর সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের সহায়তা কামনা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, বাণিজ্য বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা, ষষ্ঠ নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের বিষয়সহ মোট 21টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া 7টি প্রকল্পের ঘোষণাপত্র বিনিময় হয় এই অনুষ্ঠানে। মাননীয় প্রধানমন্ত্রী ব্রিক্সে বাংলাদেশের যে কোনোভাবে
যে কোনো ফরম্যাটে, অর্থাৎ ব্রিক্স যেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো ফরম্যাটে অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেছেন এবং চায়না এই ক্ষেত্রে সমর্থন করবে বলে জানিয়েছে। আমরা যে ফ্যাসিলিটিসগুলো এখন এলডিসি কান্ট্রি হিসেবে এনজয় করি সেগুলো যাতে 2032 নিদেন পক্ষে 2029 সাল পর্যন্ত যাতে কন্টিনিউ করে সে ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছেন। রেজন ফয়েজ, এটি নিউজ, ঢাকা। সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারে নিচ্ছি বাজে স্টিল বিরতি, এরপর আরো যা থাকছে। চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ধসে 13 জন নিহতের ঘটনায় প্রকৌশলী সহ 8 জনের 7 বছর করে কারাদণ্ড। কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা, শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বললেন প্রধান বিচারপতি। সড়ক ও রেলপথ অবরোধে ব্যাপক দুর্ভোগ, আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে চীন, জানালেন প্রেসিডেন্ট শি জিনপিং। এবং রপ্তানির তথ্যে গরমিল, অর্থ পাচার হয়েছে কিনা খতিয়ে দেখার তাগিদ। Sponsored by Abiba Finance Limited. বিরতির পর আরও একবার আমন্ত্রণ সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারে। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, থাকছে আরও খবর। চট্টগ্রামের বহদ্দার হাটের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে 13 জন নিহতের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী কর্মকর্তা সহ 8 জনকে 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমসের প্রজেক্ট ম্যানেজার গিয়াসউদ্দিন, সুপারভিশন ইঞ্জিনিয়ার মনজুরুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আব্দুল হাই, মোশাররফ হোসেন রিয়াজ, পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী, আব্দুল জলিল, আমিনুর রহমান এবং রফিকুল ইসলাম। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে 3 লাখ টাকা করে জরিমানা করেন আদালত। 2012 সালের 24 নভেম্বর নগরীর বহদ্দার হাটে নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার ধসে 13 জনের মৃত্যু হয়। বড় নির্মাণ কাজগুলোতে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কাজে গাফিলতি রোধে এ রায় উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। প্রতিষ্ঠান কিন্তু এই ঘটনা থেকে কোনোভাবেই দায় এড়াতে পারে না, তাই আদালত এই মেসেজটা এভাবেই দিয়েছেন, আপনি যেখানেই কাজ করতে যান না কেন আপনাকে এটা মাথায় রাখতে হবে, কোনো জায়গায় দুর্ঘটনা অবহেলা করলে এটা সাজা হতে হবে। এবারে শিক্ষক আন্দোলন প্রসঙ্গ। টানা 8 দিন ধরে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। যদিও আজ সে আন্দোলন ছিল অনেকটাই ঢিলেঢালা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে প্রজ্ঞাপন বাতিল করা সহ 3 দফা দাবিতে 1 জুলাই থেকে কর্মবিরতি পালন করছেন তারা। বুধবার দুপুরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষক নেতারা বলেন, এই আন্দোলন ব্যক্তি স্বার্থে নয়, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্যমূলক পরিবেশ সৃষ্টি হবে তা এড়াতেই প্রতিবাদ জানাচ্ছেন তারা। এ সময় সমস্যা সমাধানের দাবি জানিয়ে তারা বলেন, প্রত্যয় স্কিম চালু থাকলে মেধাবীরা শিক্ষকতা পেশায় যুক্ত হতে চাইবেন না, যা পুরো জাতির জন্য ভয়ানক। এছাড়া একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। নিউজ আওয়ারে আবার একটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। এটি নিউজ দেখছেন। নিউজ আওয়ারে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি।
রপ্তানির তথ্য নিয়ে ধূম্রজাল, এর সঙ্গে যুক্ত 3 সংস্থা দোষারোপ করছে একে অপরকে। ব্যবসায়ীরা বলছেন প্রণোদনা কমাতেই রপ্তানির বাড়তি তথ্য দেখানো হচ্ছে। অন্যদিকে বিশ্লেষকদের তাগিদ এর আড়ালে অর্থ পাচার হচ্ছে কিনা তা খতিয়ে দেখার। আরো জানাচ্ছেন গোলাম কাদির রবু। রপ্তানির তথ্যে গরমিল। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির হিসেবে গেল অর্থবছরের প্রথম 10 মাসে রপ্তানি হয়েছে 4,747 কোটি ডলারের পণ্য, আর বাংলাদেশ ব্যাংক বলছে এই সংখ্যাটি হবে 3,367 কোটি ডলারের। বাংলাদেশ ব্যাংকের হিসাবে রপ্তানি কম হয়েছে প্রায় 14 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক বলছে 10 বছরে এভাবে বেশি দেখানো হয়েছে 65 বিলিয়ন ডলারের রপ্তানি আয়। রপ্তানি আয় নিয়ে ইপিবির দেয়া হিসাব নিয়ে আপত্তি ব্যবসায়ীদেরও। রপ্তানি বিপরীতে প্রণোদনা এবং নগদ সহায়তা উল্লেখযোগ্য পরিমাণ কমানো হয়েছে, ফলে এই শিল্প মারাত্মক ঝুঁকিতে পড়বে। এই শিল্পের অগ্রযাত্রা থেমে যাবে এবং ব্যাপক সম্ভাবনাময় শিল্পটি ভবিষ্যতে বাংলাদেশ পাট শিল্পের মতো বিলুপ্ত হতে পারে। আলোচনা এখন এ নিয়েই, কারা দায়ী আর কেন এই অবস্থা, এ নিয়েই চলছে তর্ক বিতর্ক। এটা আমার কাছে মনে হয় যে এটা মাল্টিপল কাউন্ট হতে হতো। মনে করে একটা এক্সপোর্ট হয়তো চিটাগং কাস্টমস দেখাচ্ছে, আবার আরেকটা হয়তো অন্য কোথাও দেখাচ্ছে, অথচ বা কিছু এক্সপোর্ট হয়তো উপঢৌকন হিসেবে যাচ্ছে, গিফট হিসেবে যাচ্ছে, স্যাম্পল হিসেবে যাচ্ছে, সেগুলোও কিন্তু অঙ্কের মধ্যে চলে আসতো। আরেকটা হলো যে সব এক্সপোর্ট যে কমিটমেন্ট হয় পুরাটাই তো বিক্রি হয় না, তো এইটা যেটা বিক্রি হয় না সেটাও হিসেবের মধ্যে ঢুকে যায়, ওটাকে মাইনাস করে না। রপ্তানি নিয়ে 3 সংস্থার 3 মত। বিশ্লেষকরা বলছেন এখানেই বড় সমন্বয়হীনতা। তাগিদ দিচ্ছেন অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখার। বাংলাদেশ ব্যাংক জিনিসটা ঠিক ধরেছে এবং এনবিআর এবং বাংলাদেশ মিলে আমার মনে হয় যে এখন একটা সমন্বিত হিসেব তারা দিতে পারবে নিয়মিত। আর ইপিবিকে একটু সাবধানে কাজ করতে হবে। তারা যেটা এবং তাদের বলা উচিত যে এটা চূড়ান্ত তথ্য না, এটা একেবারে আমাদের কাছে প্রাথমিক তথ্য, ফাইনাল তথ্য বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর মিলে দেবে, এরকম একটি সমন্বিত উদ্যোগ হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। সমন্বয়হীনতা দূর করতে বৈঠকও হয়েছে 3 সংস্থার মধ্যে। গড়মিল দূর করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ব্যবস্থা চালুর বিষয়ে একমত তারা। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজ, যেখানে শিক্ষার্থীরা হাতে কলমে শিখছেন ফসল, সবজি, ফুল, ফল ও গবাদি পশু উৎপাদন সহ কৃষির নানা কৌশল। পড়ালেখা করে কৃষি নিয়ে নতুন স্বপ্ন বুনছে শিক্ষার্থীরা। 2001 সালে কুমিল্লা কোটবাড়ি চৌরাস্তার পাশে ধনপুর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু। এখানে 12 শতাধিক শিক্ষার্থী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজে শিক্ষা জীবন শেষে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে অনেকেই প্রতিষ্ঠিত। আধুনিক প্রযুক্তির কারণে কৃষি খাতে কাজের অনেক সুযোগ তৈরি হচ্ছে বলে জানান শিক্ষকরা, যা দেশের খাদ্য সংকট দূর করতে ফলপ্রসূ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরাও। সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে আবার নিচ্ছে বাইরে ডিজিটাল বিরতি, এরপর আরো যা থাকছে। গাজা স্কুলে ইসরায়েলি বিমান হামলায় 29 ফিলিস্তিনি নিহত। ইউরোর দ্বিতীয় সেমিতে আজ নেদারল্যান্ডস ইংল্যান্ড লড়াই। নিউজ আওয়ার শেষ করবো, তার আগে এক নজরে শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা, শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বললেন প্রধান বিচারপতি। সড়ক ও রেলপথ অবরোধে ব্যাপক দুর্ভোগ, আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের।
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে চীন, জানালেন প্রেসিডেন্ট শি জিনপিং। রপ্তানির তথ্যে গরমিল, অর্থ পাচার হয়েছে কিনা খতিয়ে দেখার তাগিদ। চট্টগ্রামে ফ্লাইওভার দুর্ঘটনায় ১৩ মৃত্যুর ঘটনায় প্রকৌশলী সহ ৮ জনের ৭ বছর করে কারাদণ্ড। গাজায় স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত। এবং ইউরোর দ্বিতীয় সেমিতে আজ নেদারল্যান্ডস ইংল্যান্ড লড়াই। Sponsored by Abiba Finance Limited. এ ছিল সন্ধ্যা ৬টার নিউজ আওয়ার। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি। ধন্যবাদ সবাইকে।